ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিএনপি র্যালি, অবিলম্বে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি, বিশ্ব মোড়লদের সমালোচনা। যারা মুসলিম বিশ্বের মোড়ল তারা কখনো সক্রিয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ইসরায়েল সরকার এবং তার বাহিনীগুলিকে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হোক। এবার কাদের কামাল সহ 10 আসামির বিরুদ্ধে ইন্টারপোলকে রেড নোটিশ জারির অনুরোধ, ফের সংশোধন হচ্ছে ট্রাইব্যুনাল আইন। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির মামলায় হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, হাবিব হাসানের বিরুদ্ধে দুদকের মামলা। এবং বিনিয়োগের পাইপলাইন তৈরি, যোগাযোগ করে নিশ্চিত করবে বিডা, নতুন শুল্ক কাঠামোতে মানিয়ে নিতে সরকারের নানা পরিকল্পনা। দর্শক, সংবাদপত্রে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। ইসরায়েলি গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ প্রতিবাদের আহ্বান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে রাজধানী নয়াপল্টনে সংহতি র্যালি পূর্ব সমাবেশে এই আহ্বান জানায় দলটির শীর্ষ নেতারা। বলেন, গাজায় ইসরায়েলি গণহত্যা শুধু ফিলিস্তিনিদের ওপর অত্যাচার নয়, পুরো মুসলিম বিশ্বকে ধ্বংসের পায়তারা। কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখতেই বিশ্বের মুসলিম নেতারা নিশ্চুপ। নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব। বৃহস্পতিবার দুপুর থেকে রাজধানীর নয়াপল্টন এলাকা যেন হয়ে ওঠে এক টুকরো ফিলিস্তিন। প্লাকার্ড আর পতাকায় লেখা প্রতিবাদের ভাষা জানান দেয় সবাই মানবতার পক্ষে। কোনো রাজনৈতিক স্লোগান নয়, সবার কণ্ঠে শুধু বিশ্ব মানবতার আবাহন। দলমত নির্বিশেষে সবাই জড়ো হয় বিএনপির আয়োজনে ফিলিস্তিনি সংহতি র্যালিতে। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, ফিলিস্তিনিদের পক্ষে পুরো বাংলাদেশ থাকলেও একটি অংশ বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এমন শক্তি বাংলাদেশে আছে যারা আমাদের মতের সঙ্গে একমত না, তারাই আন্দোলনটাকে দুর্বল করার জন্য আমাদের এই আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। যে দেশের সাথে নাই, আমেরিকার সাথে আছে, যে দেশের সাথে নাই তারা আজকে কেন হুঙ্কারদের যদি উঠছে না? সারা বিশ্ব কেন ইসরায়েলিদের এই ধরনের মানবতা নৃশংস 85 কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে না কেন? আর ইসরায়েলি গণহত্যা শুধু ফিলিস্তিনিদের উপর নয়, বিশ্ব মুসলিমকে ধ্বংসের পায়তারা বলেও জানান তারা। পদক্ষেপ না নেয়, যদি আমরা যারা এই সমস্ত অপকর্মের সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই, ইসরায়েলি এই শাসন, এই অত্যাচার চলতেই থাকবে। পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ইসরায়েলের সখ্যতার সমালোচনা করেন বিএনপি নেতারা। গণহত্যা নিয়ে জাতিসংঘ ও বিশ্ব নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। সমাবেশ শেষে সংহতি র্যালি বের হয়। কাকরাইল মোড়, শান্তিনগর, মৌচাক, মগবাজার মোড় হয়ে বাংলা মোটর গিয়ে শেষ হয় রিলেটি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে প্রতিবাদ মিছিল সমাবেশে ঢল নামে বিএনপি নেতাকর্মীরা। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শুরু হওয়া মিছিলে অংশ নেন হাজার হাজার নেতাকর্মীরা। এ সময় ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে বিশ্বের মুসলিমদের এক হওয়ার পাশাপাশি ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বানও জানান তারা। ফাহিম ইউসুফের রিপোর্ট। ইসরায়েলি বাহিনীর বর্বরচিত হামলা, নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে প্রতিবাদ মিছিল সমাবেশ করে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া র্যালিটি শান্তিনগর মালিবাগ হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হয়। হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় কালিমাখচিত ফিতা ও নানা রকম প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে মিছিলে যোগ দেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা গাজায় গণহত্যা বন্ধে বিশ্বের সব মুসলমানদের এক হওয়ার আহ্বান জানান। জেগে উঠুন বিশ্ববাসী, আসুন আমরা ইসরায়েলের বিপক্ষে দ্বারা আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলি। সারা বিশ্বের মানবতার পক্ষে যত শক্তি আছে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ববাসীকে জাগ্রত করতেই বিএনপির এই শান্তিপূর্ণ প্রতিবাদ বলেও জানান নেতাকর্মীরা। বারবার
ইহুদির দল আমাদের মুসলমানের উপরে আক্রমণ করছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তো নিন্দা জানিয়ে কোনো লাভ হবে না। এই নৃশংস, এই হায়না, এই গাজার কসাই নেতানিয়াহু কিছুতেই থামবে না। একজন রাজনৈতিক সচেতন কর্মী হিসাবে, রাজনৈতিক দল হিসাবে আমাদের তাদের পাশে থাকা উচিত এবং এর জোরালো প্রতিবাদ করা উচিত। এ সময় তারা দেশের মানুষকে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেন। মুসলিম বিশ্বের নেতাদের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। ইসরায়েলের যত পণ্য আছে আমরা সব পণ্য এখন থেকে বয়কট করলাম। আমরা ধিক্কার জানাই সেই সমস্ত মুসলমানদের যারা এই প্রতিবাদ করছে না, শক্তিশালীভাবে প্রতিবাদ করছে না। ইসরায়েলি পণ্য এবং আমরা এই দখলদারদের পণ্য বর্জন করব, তাদেরকে পণ্য বয়কট করব। মজলুম ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে এমন সংহতি সমাবেশ চালিয়ে যাওয়ার কথাও জানান নেতাকর্মীরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্টের গণ আন্দোলনে সংঘটিত গণহত্যার মামলায় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শেখ তাপস, মোহাম্মদ এ আরাফাত, নানক, হাসান মাহমুদ, নওফেল সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন পাঠানো হয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আনা হচ্ছে নতুন সংশোধনী। ট্রাইব্যুনালে এ পর্যন্ত 339টি মামলায় গ্রেফতার হয়েছে 54 জন। দেশের স্বার্থেই এই বিচার শেষ করা দরকার বলে মত দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিস্তারিত থাকছে সাবরিনা মজুমদার রিপোর্টে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। শুরুতে সংশোধিত ট্রাইব্যুনাল আইনের ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। এরপর ট্রাইব্যুনালের তদন্ত কাজের অগ্রগতি তুলে ধরেন প্রসিকিউটর কাজী এমএইচ তামিম। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জানান, শেখ হাসিনা ছাড়াও নতুন করে 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে, যেখানে আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ প্রভাবশালী ব্যক্তিরা। আমরা যাদের বিরুদ্ধে আজকে এই রেড নোটিশ অথবা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য পাঠিয়েছি তারা হলো মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মিস্টার AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত 339টি মামলা হয়েছে, যেখানে মন্ত্রী, এমপি, পুলিশ ও সেনা কর্মকর্তা সহ আসামি 141 জন, যার মধ্যে শেখ হাসিনা সহ 87 জন পলাতক আর গ্রেফতার আছেন 54 জন। বিচার কাজ সুষ্ঠু করতে ট্রাইব্যুনাল আইনের ওপর আরও কিছু সংশোধনী আনা হচ্ছে, যেখানে কাউকে গ্রেফতারে কর্তৃপক্ষের অনুমতি লাগবে না এমন বিধান রয়েছে। আইন অনুযায়ী আমাদের বিচার প্রক্রিয়াকে স্মুথ করার জন্য যে সমস্ত জায়গায় নেসেসারি অ্যামেন্ডমেন্ট দরকার সেগুলোকে একসাথে আইডেন্টিফাই করে রুলস অফ প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট হবে এবং এটার জন্য কোনো অর্ডিন্যান্স জারির প্রয়োজন হবে না। যারা মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত এবং আমাদের তদন্ত সংস্থা যাদের সম্পৃক্ততা পাবে আইন অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হবে। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত নির্দেশদাতা, পরিকল্পনাকারী, অর্থদাতাদের বিচারে সব তথ্য একসঙ্গে করে মামলা প্রস্তুতের কথা জানায় প্রসিকিউশন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। পূর্বাঞ্চলের রাজুকের প্লট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মামলার পরবর্তী শুনানি হবে 4 মে। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও 28টি ব্যাংক হিসেবের মাধ্যমে 310 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এনআই নাহিদকে সঙ্গে নিয়ে আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। ক্ষমতা অপব্যবহার করে পূর্বাঞ্চলের রাজুকের 10 কাঠার 6টি প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। তদন্তে এ বিষয়ে তথ্য প্রমাণ পাওয়ায় দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারক জাকির হোসেন গালিবের আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ নিয়ে পরবর্তী শুনানি হবে 4 মে। এজাহারে বলা হয় আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণ করেন। ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা থাকা অবস্থায়
অবৈধভাবে সে নিজে এবং তার মেয়ে এবং তার ফ্যামিলি শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে ছেলে তাদের বিরুদ্ধে তাদের নামে সে অবৈধভাবে সেখানে প্লট বরাদ্দের একটা সে তার ক্ষমতা অপব্যবহার করেছে এবং সেখানে শেখ পল্লী নামে একটি তারা পল্লীও ঘোষণা করেছে। আজকে সাবসিডি অ্যাকসেপ্ট হয় এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয় এবং আগামী 5-4 তারিখে মামলাটি তারিখ ধার্য তারিখ নির্ধারণ করা হয়। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও 28টি ব্যাংক হিসাবের মাধ্যমে 310 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে ঢাকা 18 আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জনাব মোহাম্মদ হাবিব হাসান, সাবেক সংসদ সদস্য, ঢাকা 18 সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে গাতোয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 5,90,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং 28টি ব্যাংক হিসাবের মাধ্যমে 310 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। পর্যায়ক্রমে দুর্নীতিতে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনা হবে বলেও জানান দুদক মহাপরিচালক। প্রতিরোধ 2012। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বাংলাদেশ বড় ধরনের কোনো সমস্যায় পড়বে না বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, নিজস্ব সক্ষমতায় প্রতিযোগিতায় যেন ঘাটতি না হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে। পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র নতুন শুল্ক নীতি স্থগিত করায় বাণিজ্যে স্থিরতা ফিরবে বলেই মনে করেন বাণিজ্য উপদেষ্টা। নাফিয়া ফারজানার প্রতিবেদন। 2020 সালের 29 জুন ভারত সরকারের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্টর ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিবিআইসি এক আদেশে বাংলাদেশকে ভারতের শুল্ক স্টেশন ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠানোর সুযোগ দিয়েছিল, কিন্তু মঙ্গলবার হঠাৎ করে ওই আদেশ বাতিল করে সংস্থাটি। এতে বাংলাদেশি পণ্য ভারতের ভূখণ্ড ব্যবহার করে আর তৃতীয় দেশে যেতে পারবে না। বৃহস্পতিবার সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। জানান, ভারত হঠাৎ সিদ্ধান্ত নিলেও বাংলাদেশের রপ্তানি বাধাগ্রস্ত হবে না। এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায় আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। তিনি জানান, ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে বিমানবন্দর ব্যবহারে কিছুটা সংকট হলেও সড়ক পথে মালামাল আনা নেয়া করা যাবে। মোরলেস অ্যাবাউট 40 থেকে 50,000 টন মতো ম্যাটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর, কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যা অতি দ্রুত সমাধান করব। যুক্তরাষ্ট্র নতুন শুল্ক নীতি স্থগিত করায় রপ্তানি বাণিজ্যে অস্থিরতা কেটে যাবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। জানান, এ 3 মাসে বাণিজ্য ঘাটতি কমানোর পাশাপাশি নিজেদের সক্ষমতা বাড়ানো হবে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল তুচ্ছ ঘটনা, এতে আঞ্চলিক বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশিদা। বাংলাদেশ ও মালদ্বীপ সরাসরি ট্রান্সশিপমেন্ট চালু করতে কাজ করছে বলেও জানান তিনি। এছাড়া মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসীদের বায়োমেট্রিক তালিকাভুক্ত করার শেষ সময় 30 এপ্রিল বলেও জানান এ কূটনীতিক। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। প্রায় 1 লাখ বাংলাদেশি কর্মী মালদ্বীপে রয়েছেন, যাদের অধিকাংশই অবৈধ। এসব অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালদ্বীপ প্রশাসনের কঠোর অবস্থানের কারণে কিছুটা বিপাকে প্রবাসীরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজে বাংলাদেশ মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আয়োজিত আলোচনা সভায় মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশিদা জানান, অবৈধ প্রবাসীদের বায়োমেট্রিক তালিকাভুক্ত করার শেষ সময় 30 এপ্রিল। The Maldivian government is committed to protecting their rights. মালদ্বীপ সরকার প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, যার লক্ষ্যে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রবাসী কর্মীদের ডকুমেন্টস নথিভুক্ত করা হবে 30 এপ্রিলের মধ্যে। আমরা বিশ্বাস করি যা বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় এবং শ্রমিকদের প্রতি ন্যায্য আচরণ নিশ্চিতে কাজ করবে। And ensure the fair treatment of workers. বাংলাদেশ থেকে সরাসরি ট্রান্সশিপমেন্ট নিয়ে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে ব্যবসায়ীদের আগ্রহকে প্রাধান্য দেওয়া হবে। We don't have direct shipping linkages.
আমাদের সরাসরি শিপিং লিঙ্কেজ নেই, যা নিয়ে আমরা কাজ করতে পারি। এক্ষেত্রে ব্যবসায়ীরাও সম্ভাবনা দেখছে। অন্যদিকে অনুষ্ঠান শেষে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি তুচ্ছ ঘটনা, এতে আঞ্চলিক কোনো প্রভাব পড়বে না। আঞ্চলিক প্রভাব পড়বে বলে মনে করি না। মালদ্বীপের সাথে ভারতের ভালো সম্পর্ক, বাংলাদেশের সাথেও এই তুচ্ছ বিষয়ে কোনো প্রভাব পড়বে না। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগ করতে চায় পাকিস্তানের অ্যানগ্রো হোল্ডিংস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন অ্যানগ্রোর প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল সামাদ দাউদ। আগ্রহকে স্বাগত জানিয়ে আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস টেকসই ও দূরদর্শী সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের দীর্ঘমেয়াদী প্রকল্পগুলোতে মনোনিবেশ করা উচিত, যা দেশের মানুষের জীবনযাত্রার উন্নতি নিয়ে আসে। এ সময় প্রতিষ্ঠানটি টেলিযোগাযোগ এবং জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন অ্যানগ্রোর প্রধান নির্বাহী। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তা নিশ্চিত করতে চায় বিডা, আর এজন্য সময় লাগতে পারে 1.5 থেকে 2 বছর। যুক্তরাষ্ট্র ঘোষিত নতুন শুল্ক পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার পরিকল্পনাও করছে সরকার। বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে সংবাদ সম্মেলনে বিডার পক্ষ থেকে এসব কথা জানানো হয়। সাইফুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন নাইম আফসান। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের শেষ দিনের কর্মসূচি সহ সামগ্রিক বিষয় তুলে ধরতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করে বিগত দিনগুলোর তুলনায় ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনকে সফল বলে দাবি করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। দেশের রাজনৈতিক পরিবেশের স্থিতিশীলতার তাগিদ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিনিয়োগকারীদের সাক্ষাতের পাশাপাশি সরকারের প্রত্যেক বিভাগের সঙ্গে আলোচনার ব্যবস্থা এবারে সম্মেলনে ছিল বলে জানান আয়োজকরা। এই সামিটে কিছু সেমিনার বা আলোচনা সভা রাখা হয়েছে, তার চেয়ে বেশি জোর দেওয়া হয়েছে ওই সুযোগটা তৈরি করার জন্য, যাতে বিনিয়োগকারীরা এসে তারা যাদের সাথে কথা বলতে চান তাদের সাথে কথা যেন বলতে পারেন। ফলে সেমিনার বা সেশন যেগুলো হচ্ছে, সেশনের পরেও একটা B2B অপশন রাখা হয়েছে। তারপর আমি বললাম এখানে দোতলায় 10টা রুম ছিল, সেখানে কনসার্ন এজেন্সিরা ছিল। দেশের আমলাতান্ত্রিক পরিস্থিতির উন্নয়ন হয়েছে সেই বিষয়ে বিনিয়োগকারীরা এবার আশ্বস্ত হয়ে ফিরেছেন বলে দাবি করেন বিডার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট। তো যদি আসলে আমাদের এখন টপ লেভেলে দেখেন, আমাদের কিন্তু আসলে হাতে গোনা মাত্র কয়েকজন, 25 থেকে 26 জন অ্যাডভাইজার আছে। তার মানে কি আসলে আপনার ডিসিশনগুলো এখন মোর সেন্ট্রালাইজড হচ্ছে, আরো সহজ হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে ইনভেস্টর এবার এসে নিজেরাও অনুধাবন করতে পারছে। আমরা নিজেরা যে মিটিংগুলোতে বসেছি, অনেক মিটিংয়ে তারা নিজেরা বলেছে যে এবার এসে তাদের মনে হচ্ছে যে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেটাতে শুধু প্রতিশ্রুতি না, কিছু কিছু কাজ অলরেডি শুরু হয়ে গেছে। বিনিয়োগ নিশ্চিত করা স্বল্প সময়ের কোনো বিষয় নয় বলে দাবি করে তিনি বলেন, বিনিয়োগ নিশ্চিতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিডা। একটি প্রাইমারি অবজেক্টিভ বলেছেন, এটা হচ্ছে পাইপলাইন তৈরি করা, যেটাকে আমরা ট্র্যাক করতে পারি, এবং এটা নিয়ে আসলে আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আছে। 18 থেকে 24 মাসের একটা রোডম্যাপ আমরা বানিয়ে ফেলবো এদেরকে নিয়ে, যাতে করে এর পরের বার যখন যদি এরা আবার আসে, এই ইন্টারেস্টের স্টেপ নিয়ে কথা হবে না, এটা হচ্ছে পরের যে কোনো একটি ধাপ নিয়ে, যে ওদের এখন এন্ট্রি করতে বা আসলে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করতে আর কি কি সহযোগিতা লাগবে। মার্কিন শুল্ক আরোপের ফলে সৃষ্ট নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেও কাজ চলছে জানান বিডার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট। ট্যারিফ এনভায়রনমেন্ট বলেন বা এই নতুন ট্রেড এনভায়রনমেন্টে অনেক চেঞ্জ হয়, তো আসলে শুধু আমরা না, প্রতিটি। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। আরেকটু কি সরাসরি বিদেশি বিনিয়োগ এনে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখায় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশকে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড 2025 দিয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা। বৃহস্পতিবার বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 এ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদিরের হাতে এই সম্মাননা তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবন এবং আর্থিক অন্তর্ভুক্তিতে বিকাশের নিরন্তর কাজ করে যাওয়ার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দিয়েছে বিডা।